এনটিআরসির নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমি নীলিমা চক্রবর্তী সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের লাইভের মূল বিষয়টা আপনারা কিভাবে শুরু করব সেটা নিয়ে ভাবছি, যে আপনারা কোনটা বললে ঠিক আপনাদের বোঝাতে পারবো, এটাই এখন ভাবছি। তো গতকালের ইয়েটা দিয়ে শুরু করি। গতকাল যখন মন্ত্রণালয়ে গেলাম, মন্ত্রণালয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, যেহেতু আপনারা জানেন যে 13 তারিখে আমাদের বলা হয়েছিল যে 24 ঘন্টা টাইম দেন, তার মধ্যে আমরা আপনাদেরকে জানাবো। আমাদের নাম্বারটা নিয়ে যান একান্ত সচিবের, তার মাধ্যমে জানতে পারবেন। তো এইটার পরে যখন আমরা ফোন করছিলাম তখন বলছিল যে এনটিআরসি চেয়ারম্যান এটা না করে গেছে। এরপরে আমরা নিজেরা গেলাম, যাওয়ার পরে বলা হলো যে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের বিষয়টা দেখা হচ্ছে, তো 6-7 দিন তো সময় দেবেন, এরকম কথা। কিন্তু 13-14 তারিখের কথা। এরপরে 7 দিন যখন ওভার হলো, গত বৃহস্পতিবার আপনারা জানেন মন্ত্রণালয় গেছিল জান্নাতুল ফেরদৌসী, মারুফ মহসিন এবং শাহনাজ সরবেন জনি। তো সেদিন তো আপনারা দেখেছেন, লাইভ দেখেছেন, আপডেট পেয়েছেন। এরপরে গত তারিখের কথা বলছি, মানে আগামী কি বলে এটা, গতকাল আমি যখন গেলাম তখন ফার্স্ট টাইম আমি কিন্তু চলে গেলাম আমিনুল ইসলাম স্যার, যিনি বিশেষ সহকারী উপদেষ্টার এবং প্রতিমন্ত্রী সমমর্যাদার। তো স্যারের ইয়ে নিয়ে আমরা যখন অপেক্ষা করলাম, তারপরে ভিতরে গেলাম, যার পরে আমরা শুধু জাস্ট স্যারের কাছে এটা বলছি যে স্যার 13 তারিখে আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল, আলোচনা হয়েছে। 14 তারিখে আপনি 24 ঘন্টা সময় দিয়েছিলেন একদিনের, আর 14 তারিখে 6-7 দিনের কথা আমাদের বলা হয়েছিল যে আমাদের বিষয়টা গুরুত্ব দিয়ে আপনারা দেখছেন। স্যার তারপরে আমরা কোনো রেজাল্ট জানতে পারিনি আমাদের বিষয়টা কি। তো উনি এটা শোনার সাথে সাথে অ্যাপ্লিকেশন যেটা দেওয়া ছিল আমি সেটাই রিসিপ্ট কপিটাই ওনার কাছে দিয়েছিলাম, যে সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের জন্য যেটা চাইছিলাম আর কি। তো সেটাকে উনি উপরে লিখে দিলেন যে সিনিয়র সচিবের সাথে কথা বলুন বলে উনি সিগনেচার করে দিলেন। তারপরে আমরা যখন কথা বলতে গেলাম তখন উনি বললেন যে সিনিয়র সচিবকে ডাকা হয়েছে, ওনার সাথে আমার মিটিং আছে, মিটিংয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। ওনার পাশে যে ওনার ব্যক্তিগত একজন সচিব ছিলেন, একান্ত সচিব, ওনাকে বললেন যে এই চিঠিটা সিনিয়র সচিবের সাথে আমার মিটিংয়ের সময় এটা দেবেন আমার কাছে। এটা বলার পরে আমরা ওই কি চাই একটু সংক্ষেপে একটা কাগজে ওই মতামতের মধ্যে লিখে দিলাম যে আইনে মতামতটা বন্ধ করে আমাদের নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি দেয়া হোক। এটা আমি লিখে ওনার কাছে আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা অপেক্ষা করছিলাম যে মিটিংটা ঠিক কখন, আমরা সেই মিটিংয়ে থাকতে পারবো কি না, কিংবা আমাদের না রাখলেও মিটিংটার আপডেটটা আমরা গতকালই মানে আজকেই জানবো, মানে গতকালের কথা বলছি। এটা এরকম একটা ইচ্ছা ছিল, সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। তো তার পরে ওনাদের মিটিংটা শুরু হয়। মিটিংটা শুরু হওয়ার পরে আমরা বাইরেই অপেক্ষা করছিলাম। মিটিং শেষ হওয়ার পরে যার যার মতো সে চলে গেছে। আমরা কিন্তু আবারও বিশেষ সহকারী রুমে ঢুকছিলাম। ঢোকার পরে স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আমাদের বিষয়ে কী সিদ্ধান্ত নিলেন? তখন উনি আমাকে একটা জিনিস বললেন যে আপনাদের বিষয়ে যে আলোচনা হয়েছে, যা সিদ্ধান্ত হয়েছে, সব কিছুই আপনারা সিনিয়র সচিব বলবেন আপনাদেরকে, আপনারা ওনার সাথে দেখা করেন, দেখা করে কথা বলেন। তারপরে ওইখানে যে বললেন যে আপনারা কথা হয়ে গেছে, আপনারা ওনার সাথে দেখা করেন। তো ঠিক আছে, আমরা এটা শোনার পরে আমি দেখলাম উনি খুব সংক্ষেপে কথা বলে, একটার বেশি দ্বিতীয়টা বলার মতো মানে স্কোপটা নাই। এবং কথা বলার পরে উনি আরেকজনের সাথে কথা বলা শুরু করলেন। তো আমরা চলে গেলাম সিনিয়র সচিবের সাথে দেখা করার জন্য। সেইখানে যাওয়ার পর শুনতে বললাম যে সিনিয়র সচিব লাঞ্চ সেরে নামাজ সেরে
তারপরে সবার সাথে কথা বলবে। তো আমরা পিএসের কাছে গেলাম, পিএসের কাছে যে যখন কাগজ জমা দিতে গেলাম তখন উনি বললেন যে সামনের কাগজ জমা দেন, দিয়ে অপেক্ষা করেন, বসেন। তো আমরা বসলাম, কিন্তু 2:30 শুরু হওয়ার কথা ছিল, সেটা প্রায় 3টার কাছাকাছি সময়ে সিনিয়র সচিব আসলেন। তখন অলরেডি অনেক লোক মানে ওনার জন্য প্রতীক্ষা করছে, এবং আমরা যে রুমে বসেছিলাম সেই রুমের সহ বাইরের পুরো জায়গাটা প্রায় 100-র মতো লোক ছিল যে ওনার সাথে সেদিন দেখা করছিল। এবং ম্যাক্সিমামই ছিল যারা অধ্যক্ষ, উপাধ্যক্ষ পদে, যাদের মানে বদলি কিংবা পদোন্নয়ন এরকম, বেশিরভাগই সবটাই এরকম। তো আমাদের বিষয়টা যখনই ওই বিষয়গুলো বারবারই আসছে, ওনারা দেখছেন, কথা বলছেন, লিখছেন, চলে যাচ্ছে, আমাদের বিষয়টা যখন সামনে আসলো তখন পিএসের কাছে যখন আমাদের কাগজটা রয়েছে, তখন পিএস আবার সিনিয়র সচিবের পাশে, আপনারা একটা লাইভ দেখেছেন মনে হয়, সিনিয়র সচিব বসেছিলেন, উনি এসে পিএসের সামনে রুমটাতে আমাদের সাথে কথা বলছিল। এবং ওইখানে আপনি পুলিশকে দেখেছেন মনে হয়, পুলিশ ও প্রশাসনের তরফ থেকে ছিল। তো বাইরে যারা ছিল তাদের কাছ থেকে কাগজ পুলিশ নিয়েছিল। ওখানে আমির ভাই এবং ওই ওর নামটা আশাপুরি, তো ওরা ছিল, ওরা বাইরের থেকে কাগজ দিচ্ছে, আমরা পিএসের কাছে দিছিলাম, আমাদের কাগজটা পিএসের কাছে ছিল। তো পিএস বলতেছে যে আপনাদের এই বিষয়টা তো আরও একজন 1 থেকে 12তম মনে হয় বাইরে আরেকজন দিছে, তাহলে একসাথে ডেকে নিই বলে আমাদের কাগজ ওদের কাগজ একসাথেই একই জায়গায় নেওয়া হলো। নেওয়ার পরে আমরা ওইখানে কথা বলা শুরু করলাম, এবং ইয়াসিন ভাই ছিল পরিপত্র ভালো বোঝে, আমাদের আশা করি সনদের মেধা জীবন। তো যাই হোক, আমি মানে করে বলছি না, আমি শুধু এটুকানি বলার জন্য, মানে আপনারা খারাপভাবে নিন না, আমি জাস্ট ফ্যাক্টটা বলার জন্য চেষ্টা করছি। আমাকে অনেক সময় বলা হয়েছে যে আমি পরিপত্র জানি না, 2005 জানি না, 6 জানি না। তো যিনি পরিপত্র জানতেন সে আমির ভাই ওখানে ছিলেন, এবং তিনি বলছিলেন যখন আমাদের বিষয়টা বলা হলো যে এটার কোনোভাবে এই নিয়োগটা এখন হবে না যতক্ষণ না রায় আপনাদের পক্ষে আসবে। তখন আমার তরফ থেকে আমি স্যারকে বলছিলাম যে যেহেতু একটা চূড়ান্তভাবে আপনার বিশেষ গণবিজ্ঞপ্তির অনুমোদন হয়ে গেছিল, তাহলে স্যার আইনি মতামত দিয়ে আটকে দিয়েছেন, স্যার যে করে হোক, বিশেষ বিবেচনা করে হোক, মানবিক দিক থেকে হোক, স্যার এই নিয়োগটা আপনারা দিয়ে দেন। আমরা কমিটির বঞ্চনার শিকার হয়েছি স্যার, এটা স্বীকার করেই চেয়ারম্যান স্যার একটা সুপারিশ করেছিল। স্যার আপনারা তো এটা মানবেন যে আমরা বঞ্চনার শিকার হয়েছি, এবং এটার পর আমরা বলছি স্যার যদি আইনের কথা বলেন তাহলে আমি যখন ছিলাম নিয়োগযোগ্য তখন স্যার আমাকে নিয়োগ দেয়া হয়নি। তো উনি ঘুরিয়ে ফিরিয়ে যেটা বলতেছে সেটা হলো অ্যাপিলেট ডিভিশন থেকে যে রায়টা আসছে এটার বাইরে কেউ যেতে পারবে না, কেউ এই রায়ের বিপক্ষে যাইতে পারবে না, গেলে তাদের মামলা খেতে হবে। এবং তখন আমির ভাইও বলতেছে যে আমরা তো ওই পরিপত্রের আওতায় পড়ি না, আমাদের 5-এর 6-এর পরিপত্র ছিল। তখন উনি বললেন যে এটা কোনো না, যখন যেটা আসবে সেটাকেই সবাইকে মানতে হবে। এর মধ্যে আবার আশাপুরও বলছে যে আমাদের সনদের মেয়াদা জীবন ছিল স্যার। তখন উনি বললেন ছিল, এখন নাই। যেটাতে ছিল সেটা কি ছিল? তবু হাইকোর্টের রায়। হাইকোর্ট থেকে কোনটা বড়? তো আশাপুরও বলছে সুপ্রিম কোর্ট। তো বলতেছে যে অ্যাপিলেট ডিভিশনের রায় হয়ে গেছে, এইখানে এর থেকে বড় কিছু আর নাই, আপনাদের নিয়োগ হতে গেলে আবার সেই অ্যাপিলেট ডিভিশনের একটা রায় আপনাদের পক্ষে আনতে হবে। তো আমি যতবারই স্যারকে বললাম, যেহেতু সুপারিশ একটা হয়েছিল, একটা অনুমোদন, স্যার কাগজটা মেলায় ধরছিলাম যে স্যার এই যে অনুমোদনটা হয়েছে এখানে লেখা আছে যে উপদেষ্টা অনুমোদন দিয়ে দিছিল স্যার। স্যার এই আইনটার কথা বলে আমাদের বিশেষ বিবেচনা করে হোক আনুমোদিত আমাদের নিয়োগটা দিয়ে দিন স্যার। তো উনি ওখানে সানা সরেন, জনি, জান্নাতুল ফেরদৌসে, আমি, আমির
আশা করি সবাই একই সাথে দাঁড়াইছিলাম। আমরা যতটা চেষ্টা করলাম সবাই মিলে সম্মিলিত চেষ্টাই হলো। তার মধ্যে মজার বিষয়টা হলো, আপনাদের আসলে কিছু কিছু কথা বলতে গেলে আমার মাঝে মাঝে নিজের মানে আপনারা বলবেন যে দিদি একটা সংবাদ দিচ্ছেন সেটার জন্য আসলে এই যে আপনারা শুনে আসছিলেন 13 তারিখের আন্দোলনের আগে নির্বাহী আদেশ নির্দেশনা চলে আসছে, কেউ আন্দোলনে যায়েন না। আপনারা জানেন কি সে নির্বাহী আদেশ বলে কোনো কিছুই আসেনি, এটা ফ্যাক্ট। আর যে নির্দেশনা যেটা কথা হচ্ছিল সেটা 6 সেপ্টেম্বর একটা নির্দেশনা ছিল, সেটা শিক্ষা ভবন থেকে যখন আমরা আবেদনপত্র পাঠাইছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে, তারপরে আসছিল। সেটার কথা আমি লাইভে অনেক দিন আগে বলছি, কিন্তু এরা প্রকাশ করছিল না কোন নির্দেশনাটা। এদের কাছে কোনো ডকুমেন্ট নাই যেটা তারা শো করতে পারে যে এটা প্রধান উপদেষ্টার নির্দেশনা আসছে নিয়োগের জন্য 1 থেকে 12তম, এরকম কোনো কিছু শো করতে তারা পারেনি। আমার সামনেই কথা হয়েছে। আপনাদের যদি অবিশ্বাস হয় আপনারা নিজেরা যে যাচাই করতে পারেন, কথা বলতে পারেন। হয়তো এই যে 13 তারিখে আন্দোলন, আপনাদেরকে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে 13 তারিখে বলেছিলাম শেষ আন্দোলন এবং চূড়ান্ত আন্দোলন, এবার সবাই আসেন। আমি অ্যারেঞ্জটাও সেভাবেই করছিলাম, কিন্তু আপনারা আমার কথা রাখেননি। আপনারা শুধুমাত্র আমির বাদ দিলাম, আমির অতটা জটিল মানুষ না, আলমিনদের মতো ফাউ লোকদের কথাতে আসলে ভ্যারাইটিস এই যে এই টাইপের কয়েকটা আছে মহিলা দিয়ে পুরুষ দিয়ে, এদের কথাগুলোকে আপনারা এতটাই প্রাধান্য দিলেন যে আমার কথাগুলোকে আপনারা গুরুত্ব দিলেন না। আমি সব কিছু দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা বলেন, দেশের সার্বিক অবস্থা, সে সাথে আমাদের অবস্থা সব কিছু মিলাই কিন্তু একটা বুঝেছিলাম যে এই 13ই নভেম্বরের যে ডেটটা এটা আমাদের জন্য একটা চূড়ান্ত ডেট, এবং এইখানে যদি আমরা জনসংখ্যাটা বেশি উপস্থিত হতে পারি তাহলে আমরা কোনো না কিছু আদায় করেই আসব। কিন্তু আমার সংখ্যাটা এত কম আসছিল আর আমার অ্যারেঞ্জটা এতটাই বেশি ছিল যে ওই কম সংখ্যা দিয়ে কিন্তু আমরা পৌঁছাইতে পারছি। কিন্তু তার একদিনের যে ডেটটা নিয়েছিল এর পরের দিনের যে আন্দোলনের যে সংখ্যাটা দরকার ছিল, ওই যে সংখ্যা আসছিল তার 3 গুণ, সেটা না হয়ে পরের দিন হয়ে গেল তার থেকে হাফেরও কম। এবার বোঝেন, আপনারা প্রতিনিয়ত একটা কর্মসূচিকে ব্যর্থ করে দেন উপস্থিতি না দিয়ে, আর শুধু ঘুরে ফিরে বলেন এখন অমুক হন তমুক হন অমুক হন। আপনি এক হতে পারছেন না কেন? সমস্যা কোথায়? 3 বছর ধরে যখনই ওই প্যানেলের আন্দোলন শেষ হওয়ার থেকে হাত জড়ি করে হোক, লাইভে হোক, পোস্টে হোক, ফোন করে হোক, গ্রুপ মিটিংয়ে হোক, তাদের কম বলছি আসার জন্য। এমনকি এও বলেছি ব্যানার নিয়ে আসেন, আলাদাভাবে আসেন। এও বলেছি নেতৃত্ব দেন, পরিচালনা করেন, তবু আসেন। সব কিছু যখন মানে ইসের মধ্যে, তখন এবার বলা হয় যে আর একবার আন্দোলন হবে সবাই। এখন আপনার জন্য কি অনন্তকাল আমি সময় ধরে বসে থাকবো? আপনার কবে মুক্তি হবে তখন আপনি আবার ডাকবেন, সেইখানে যাব। আর আমাদের ডাকার কোনো মূল্য নেই, আমরা ডেকেই গেছি, শোনেননি, এখন আবার নতুন করে আরেকটা নাটক সাজাতে হবে, আবার আরেকটা নাটক চলবে। সো আমি এসব কথাতে যেতে যাচ্ছি না। বিষয় হচ্ছে যে কথাটা দীপুমণি ম্যাডাম বলে গেছিলেন মন্ত্রী মহোদয়, সেই কথাটা নফেল মহোদয় বলেছিলেন একই আইনের দোহাই দিয়ে, ঠিক তদরূপ সেই আইনটার দোহাই দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সিনিয়র সচিব বলেন, সিনিয়র সচিব বলেন ওই সচিবালয়ের সবচেয়ে উপরে, তিনিও সেই আইনের দোহাই দিয়ে আমাদের নিয়োগটাকে আটকে দিলেন। আর সেই কোথায় পাঠালো? সেই এনটিআরসির কাছে। আমাদের বলছে, আমাদের ঠিক না, আমাদের বলছে এই রায় যতক্ষণ না আসবে ততক্ষণ নিয়োগ হবে না। আর কিছু লোকেরা বলছে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত, প্রতিষ্ঠানের কাছে যান। ঠিক আছে, এটা অন্যান্য ব্যাচের ক্ষেত্রে বলছে। এখন আমার কথা হলো আপনারা কি করতে চান, কি
কি করতে চান বলেন, কি করার আছে আপনাদের জন্য? যত দূর উঠলাম, আন্দোলন করছি, আন্দোলন তো সেই কি বলবো আর, এটা হলো আপনারা বলেন যে এতদিন আন্দোলন করলে নি করা। আমরা যখন 2024 মার্চের শুরু করি, 4ই মার্চের আগেও 14ই ফেব্রুয়ারি আমরা আন্দোলন করছিলাম। সেটা ফার্স্ট টাইম আমরা ওই এনটিআরসির কার্যালয়ের সামনে অবরোধ করেছিলাম, বিআইপি রোড ফার্স্ট। অনেক বিতর্ক তখন, কেন এনটিআরসির সামনে যাচ্ছে, এনটিআরসি কী দিতে পারবে, এই ইয়াসিন গ্রুপই বলছিল যাদের বিরুদ্ধে আন্দোলন সেখানে কেন যাব, এটা কি অমুক কি তমুকি। সো যাই হোক, সেই আন্দোলনের ফলে চেয়ারম্যান মহোদয় নিচে এসে আমাদের সাথে কথা বলছিল। সেটা কি বলছিল সেটা আপনারা সবাই জানেন, ব্যাখ্যাতে যাচ্ছি না। 4ই মার্চ এনটিআরসির সামনে অবরোধ করা হয়েছিল। সেই অবরোধের ফলে কিন্তু উনি একটা কথা বলছিল, 12ই মার্চ উনি প্রধান বিচারপতির সাথে বসে আমাদের আইন কি আছে আমাদের পক্ষে সেটা জানবেন, সেটা নিয়ে সিদ্ধান্ত নেবেন। গেল 20শে মার্চ উনি একটা সমঝোতার কথা বলেছিলেন। সে সমঝোতাটা এরকম ছিল, আন্দোলন আপাতত বন্ধ রেখে উনি আমাদের জন্য একটা বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করবে এবং আমাদের হয়ে উনি প্রস্তাব দেবেন নওফেল শিক্ষামন্ত্রীর কাছে আমাদের নিয়োগের জন্য। তো যখন উনি প্রস্তাব দিয়েছেন তখন শিক্ষামন্ত্রী নাকচ করে দিয়েছিল সম্পূর্ণভাবে, যে না, এদের নিয়োগ দেওয়া যাবে না, অ্যাপিলেট ডিভিশনের রায় এদের পক্ষে নেই, এদেরকে নিয়োগ দেওয়া যাবে না। তো এইভাবে যখন বলার পরে উনি সরাসরি আমাকে জানাই দিয়েছিলেন যে অ্যাপিলেট ডিভিশনের এই রায়ের কথা বলে ওরা নিয়োগটা দিতে যাচ্ছে না, এখন যেমন করে হোক এই রায় তোমাদের পক্ষে আনো। উনি সেদিনও বলছিলেন, মিথ্যা কথা বললে তো হবে না, এটা অনেক দিন আগের কথা। এবং এর পরবর্তীতে উনি যখন এটা বলছিলেন তখন আমরা বললাম 71 মামলা তো চলমান, তখন কিন্তু রায় হয়নি। তখন উনি বললেন যে এই রায়টা হয়তো তোমাদের পক্ষে যাবে না। এরপর 30শে জুলাই কিন্তু 71 মামলার রায় হয়েছিল। আমরা জানতাম না যে 30শে জুলাই এই মামলার রায় হয়েছে, এটা আমরা ফার্স্ট জানলাম এনটিআরসির কাছ থেকে। কিন্তু যদি যারা এই মামলার সাথে সম্পৃক্ত ছিল তাদের বহুবার এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে, তারা বলেনি যে এই মামলা রায় হয়ে গেছে এবং কি রায় হয়েছে সেটাও বলেনি। এরপরে যখন আমরা 15ই জুলাই 8ই জুলাইতে তো আমরা সংবাদ সম্মেলন করলাম আলটিমেটাম দিয়ে, এবং 15ই জুলাই এনটিআরসির অবরোধ করলাম। এই অবরোধের ফলে প্রশাসন দায়িত্ব নিয়েছিল যে 19শে জুলাই আপনাদের সাথে আমি নিজে, আমাদের স্যার থাকবেন, উনি ছিলেন রমনা থানার ওসি স্যার, নিজে বলছিলেন যে আমরা থেকে আপনাদেরকে মন্ত্রীর সাথে বসানোর ব্যবস্থা করে দেবো, আপনারা এভাবে আর হঠাৎ করে আন্দোলন নিয়ে আসেন না। তো উনি দায়িত্ব নিয়ে 19 তারিখে বসার কথা বলে দিয়েছিলেন। আমার 19 তারিখে ঢাকায় যাওয়ার কথা ছিল আমাদের অনেকেরই। তো 18 তারিখে উনি ফোন করে বলে দিলেন যে দেশের অবস্থা খারাপ, এই মুহূর্তে মন্ত্রী আপনাদের সাথে মিটিং করবে না, তো এই দেশের অবস্থা ভালো হোক পরে আসেন। এই বলে কিন্তু আমাদের সরকারের আমলে, তারপর তো ঘটনা আপনারা জানেন, সরকার পরিবর্তন হয়ে গেল, অনেক হলো। এরপর আমরা 11ই আগস্টের থেকে শুরু করলাম আবার নতুন করে 11ই আগস্টের আবেদন দিয়ে, এবং স্যারকে বলছিলাম যদি আপনার আন্তরিকতা থাকে স্যার আমাদের নিয়োগের জন্য, তাহলে একটা সুপারিশ করেন আমাদের জন্য। আমরা যে কমিটির বঞ্চনার শিকার হয়েছি, এনটিআরসিতে আবেদন করেও আমরা নিয়োগ পাইনি, বৈষম্য শিকার হয়েছে, স্যার আপনি আমাদের সুপারিশ করে দেন। তো উনি দিছিলেন। দেখেন, একজন চেয়ারম্যান পারলে কত কিছু হয়। একজন চেয়ারম্যান একটা সুপারিশ করেছিল বলে সেই সুপারিশ থেকে প্রস্তাবনার থেকে একটা বিশেষ গণবিজ্ঞপ্তির আয়োজন, একটা অনুমোদনও হয়ে গেছিল। যখন চেয়ারম্যান চলে গেল তখন নতুন আরেকজন চেয়ারম্যান আসলো, তিনি কিন্তু সেই আন্তরিকতাটা দেখালেন না। আমি বহুবার গেছি ওনার কাছে, অনেকভাবে বোঝাইছি, অনেকভাবে বলছি, উনি সেই আগের
মতো এনামুল কাদের খান গত ওই চেয়ারম্যানের প্যানেলে থাকতে যাকে পাওয়া হয়েছিল, এত অনুরোধ করা হয়েছিল ওনাকে, কতবার গেছি, কিন্তু উনি একটুখানির জন্য ওনার মন কখনো আমাদের প্রতি আন্তরিকতার সামান্য লেশ মাত্র ছিল না, একটুও ছিল না। 3টা চেয়ারম্যানকে পাইছি আন্দোলনকালীন সময়ে, তার মধ্যে মাঝখানের স্যারের একটু আন্তরিকতা পাইছিলাম, যার কারণে এই কাজটা আবার উঠে আসছিল। দেখেন সেই জিনিসটা আজকে বন্ধ হয়ে গেল এই চেয়ারম্যান পরিবর্তন হওয়াতে। দ্বিতীয়ত হলো আপনার ওই যে কেউ আবার বিশেষ গণবিজ্ঞপ্তি চায় না, সেটাকে পরিষ্কার করে দিয়ে আসছে। এক পক্ষ কাজ করলে আর এক পক্ষ যে উল্টে কাজ করে আরেকটা চেয়ে আসে। তো এখন এই জায়গা নিয়ে 3 মাস প্রায় এই নতুন সরকারের আমলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে আশা প্রত্যাশা অনেক বেশি ছিল সবার। কিন্তু এই সরকার উপদেষ্টার সাথে, শিক্ষা উপদেষ্টার সাথে দেখা হয়েছে, মৌখিক আশ্বাস দিয়েছিল, আন্দোলনের ফলেই হয়েছে। আইন উপদেষ্টা আন্দোলনের ফলেই সাক্ষাৎ হয়েছে, আলোচনা হয়েছে। উনিও কিন্তু পজিটিভ মতামত দেবে বলে কথা দিয়েছিল 2-3 দিনের মধ্যে। তাও উপদেষ্টা ছিল না অসুস্থ, বিশেষ সহকারী প্রতিমন্ত্রী সমমর্যাদার, উনি কথা দিলেন 24 ঘন্টার মধ্যে জানাবেন। তারপরে কথা দিলেন 6-7 দিন, তিনি বিষয়টাকে ট্রান্সফার করে দিল সিনিয়র সচিবের কাছে। তাহলে বলেন, কোনো একটা মানুষ নাই যে আমাদের হয়ে একটা প্রস্তাব উত্থাপন করছে, কিছু বলছে? একজন শুধুমাত্র করছিল বলে একটু আগাইছিল। তাই এই চেয়ারম্যানও যদি আমাদের হয়ে সামান্যতম একটা একটা সুপারিশ করতো যে হ্যাঁ ওদের আরেকবার দেয়া যায়, ওরা বঞ্চিত হয়েছে, এইটাও যদি বলতো, তাহলে কিন্তু একটা জায়গা তৈরি হতো। কিন্তু এই চেয়ারম্যান বলার ভাষা নেই। এই এনটিআরসি, এই নুরে আলম সিদ্দিকী, তারপরে কামরুল হাসান, তারপরে আপনার লুৎফর আইন বা প্রশাসন এনটিআরসির, এরা যেটা বোঝায় এনকার সচিব চেয়ারম্যান সেটাই বোঝে, সেটাই যায় উপর মহল থেকে ঘুরে ফিরে সেই আমরা যত উপরে যাচ্ছে আন্দোলন করে, সেই উপর থেকে আবার আমাদেরকে সেইখানেই পাঠানো হচ্ছে যেখান থেকে আমাদের কোনো কিছুই দিচ্ছে না। ফলাফল এটা, আবার সামনে আন্দোলন করবেন। আন্দোলন করলেন, সারাদিন মারপিট করলেন, দাঙ্গাবাজি করলেন, যা ধরেন এবারের আন্দোলন হইলে সত্যি কথাই এরকমই হবে ধরেন। এখন হলে কি পাবেন বলেন তো? কি পাবেন? মারামারি করলেন, লাঠিপেটা করলেন, তালা মারলেন, শাটডাউন দিলেন, যেটা খুশি করলেন, সেই তো আপনাকে বলবে যে যান কথা বলে আসেন, আলোচনা করেন, হ্যাঁ আপনাদের বিষয়টা দেখছি, এই তো হচ্ছে অমুক তমুক। তারপরে যখন সবাই সেই বগুড়ার লোক বগুড়ায় ফিরে যাবে, সাতক্ষীরার লোক সাতক্ষীরা ফিরে যাবে, রাজশাহীর লোক চলে যাবে, তারপরে আপনাকে আবার সেই আইনে অজুহাত দিয়ে আপনাকে বঞ্চিত করবে। এটাই হয়ে আসছে। যতবার উপর লেভেলে গেলাম একই সিদ্ধান্ত ঘুরে ফিরে সেইটাতেই আসলো। সুতরাং এখন আপনাদের আমি একটা জিনিস বলি, অনেকে জানতে চাচ্ছিল কি হয়েছে, আমি ভাই পরিষ্কার করে বললাম। আর একটা জিনিস আপনাদের মাথায় আমি আবার বলি, যারা নির্বাহী আদেশ বলে আজকে 13-14 তারিখের আন্দোলনকে নস্যাৎ করলো, আপনারা তাদের বিরুদ্ধে কি করবেন না, তাদের ডাকে আবার যাবেন কি না, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। আমি যাব না, বুঝতে পারছেন? আর একটা জিনিস, 2 তারিখ থেকে আমার ছেলের বার্ষিক পরীক্ষা। সারা বছর এই সংগঠন, এই আন্দোলন, এই মিটিং, গ্রুপ মিটিং, এই করা, এই সব করতে সন্তানদের লেখাপড়া মাথায় উঠছে। পরীক্ষা সোমবারে, শেষ হবে হয়তো 11-12 তারিখে। এরপরে রুটিন একটা থাকে, চলবে। আমার ছেলের
এরপর আবার একটা অপারেশনের আছে, ওর পায়ে যেহেতু রড ঢুকানো আছে সেটাকে আবার অপারেশন করে বের করতে হবে। সুতরাং আমি ডিসেম্বরের 15 আগে কোনোভাবেই ফিরি না, কোনো আন্দোলনেও যেতে পারবো না। আমি শুধু না, আমার মনে হয় যারা সন্তানের বাবা মা, যাদের সন্তানরা প্রাইমারি লেভেলে পড়াশুনো করে কিংবা 6-7 কিংবা মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করে, তাদের সবার ছেলে মেয়েরই এখন পরীক্ষা চলতেছে, হয় কারোর শুরু হবে আগে, কেউ পরে। সুতরাং আপনি মাঠে ডাকলেই লোক চলে আসতে পারবে না, তাই হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। আর কেউ বললো আর 2-1জন ওই লিখতেছে দেন ডাকে আন্দোলন, আর আন্দোলন হয়ে গেল, না ভাই, এভাবে হবে না। সুতরাং এই পরীক্ষা বন্ধ হবে, শেষ হবে পরীক্ষা, এরপর একটা জনমত জরিপ হবে আমরা আসলে কোন দিকে যেতে চাই। আমরা কি রিভিউতে করতে যাব মামলার রায়, যে আপনার 71-23-এর যে মামলার রায় হয়ে গেছে 30শে জুলাই, সেটা রায় হয়েছে কি সেটা আপনারা মনে হয় পরিষ্কার এখনও অনেকেই জানেন না। সেটা রায় হয়েছে 3 বছর মেয়াদি সনদ, 35 ঊর্ধ্ব নিয়োগ নেই। তো গতকাল সিনিয়র সচিবরা যতই এই যে আমরা বললাম, আমির ভাই ছিল, আমি ছিলাম, আপনারা যাদেরকে যদি কারোর কাছে প্রাধান্য পাইতেই পারে একটা মানুষ, স্বাভাবিক, সবাই আমরা 4-5জন ছিলাম। তো এই যে আমরা 2018 সালের এমপিও নীতিমালার আগে সনদ লাভ করছি, আমরা 15-র পরিপত্রের আগে সনদ লাভ করছি, সব কিছু ভাই হয়েছে। সত্যটা হলো নির্বাহী আদেশও আসেনি, নির্দেশনাও নাই, কোনো ডকুমেন্ট নাই। আমরা যে আন্দোলনের ফলে যে কথাটা দিছিল সেই কথাটাও রাখেনি, সেই চলে গেছে রিভিউরে। একটা বিশেষ গণবিজ্ঞপ্তি, মানে অ্যাট ফিনিশিং, এটাই চাইছিলাম, যেটার অনুমোদন হয়ে গেছিল, সেটাও আমার আসলে সব কিছুর একটা মানে ইয়ে থাকে, বুঝছেন, প্রত্যেকটা কাজের যখন করা হয় অনেক আশা থাকে, অনেক আশা নিয়ে কাজগুলো করা হয়। যখন একজন কথা দেয় তখন সেই মানুষটাকে সম্মান দেখায়, সে কথাটা রাখা হয়, কিন্তু সর্বশেষে যেটা পাওয়া যায় না সেটা অনেক কষ্টের, অনেকটা পরিশ্রম, অনেকটা শ্রম, আর আর্থিক তো থাকবেই। তো সব ফলাফলটা এরকম আসে, বুঝছেন। তো যাই হোক, এখন আমার কথা হলো যাদের ছেলে মেয়ে আছে তাদের সবারই ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হোক, আর এর মধ্যে আমরা একটা জনমত জরিপ করব। এই জনমত জরিপে আপনারা আন্দোলন করতে চান না রিভিউ করতে চান না ক্ষতিপূরণ মামলাতে যেতে চান, 3টা বিষয়, এটার উপরে একটা জনমত জরিপ হবে। জরিপে যে বিষয়টা উঠে আসবে আমরা সেটাতে যাব, সেটাও ডিসেম্বরের 15 পরে জনমত জরিপ হওয়ার পরে। এখন কোনো বিষয়ে চাপ নিতে পারবো না, কারণ এই যে সন্তান বললাম না, সোমবারে পরীক্ষা, 2 তারিখেতে পরীক্ষা শুরু হচ্ছে। সুতরাং এই বিষয়টাতে এখন আর মনোযোগ দিতে পারছি না, ঠিক আছে। তো আমার না পারাটা আপনারা ভালোভাবে নেবেন, এটাই আশা করি। আর আসলে এনটিআরসিকে মাঝে মাঝে খুব ভাঙতে ইচ্ছে করে। কিছু কিছু লোক আমাদের জীবনে অনেক বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে, এত পরিশ্রম, এতটা শ্রম দেওয়ার পরে, সময় দেওয়ার পরে সেই লোকগুলোর জন্য আমরা বারবার ব্যর্থ হচ্ছি। মনে হতো ওদের ভিতরে মনুষ্যত্ব বলে কিছু নাই, ওদের জায়গা থেকে ওরা যদি সরে আসতো, অথচ ওরা দুর্নীতির আঁকড়া। ওই এনটিআরসি রন্ধে রন্ধে দুর্নীতি, ওইটার যারা ওখানে ছিল, চলে গেছে, তারাও পর্যন্ত স্বীকার করছে যে ওটা ভালো জায়গা না। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে এই মানুষগুলোকে আসলে মাঝে মাঝে মনে হয় যে এটা সবকটা নামাইয়ে রৌদ্রের মধ্যে ফেলে
এসব কথা বাদ থাক, কি চায় কি চায় না সেটা পরের কথা। প্রত্যেকটা কাজের পরে একটা থাকে, কিন্তু আমার কথা হলো আমাদের প্রতিটা কর্মসূচির আগে আমরা এতটা সুন্দরভাবে আয়োজন করছি, কিন্তু প্রতিটা কর্মসূচিকে ব্যর্থ করার জন্য যে লোকগুলো প্রতিনিয়ত কাজ করে গেছে, সেই লোকগুলোর কথাতে আপনারা আবারও চান মাঠে নামতে। আমার অবাক লাগে দেখে। এই 13 তারিখের প্রোগ্রাম যেভাবে সাজানো হয়েছিল, আর যে পরিমাণ একটা আমাদের জন্য যে আয়োজনটা করা হয়েছিল, যারা মাঠে ছিল তারা জানে। যেটাকে নষ্ট যারা করলো তাদের লম্বা লম্বা ভাষণ এখনো শোনেন। জেগে আমার কথা হলো, আমি এখন থেকে আজকে কত তারিখ, আজকে মনে হয় 27 তারিখ, আজকে 27 তারিখ, 28 তারিখের থেকে ডিসেম্বরের মিনিমাম 13-14 তারিখ পর্যন্ত আমি এই বিষয়ে কোনো রকম কথা বলতে রাজি না, কোনো পোস্টে না, কোনো কিছু না। হ্যাঁ, এটার জন্য কিছু লোককে দায়িত্ব দেব যারা জনমত জরিপটা করবে। সেই জরিপে 3টা বিষয় থাকবে, আবারও বলছি। একটা হলো রিভিউ করা 71 মামলার, যেটা আমরা নিজেরা করতে চাই, কোনো দালাল পক্ষ ধরে নয়, নিজেরা সম্পূর্ণ সংগঠনের পক্ষ থেকে, 1 থেকে 12তম সংগঠনের পক্ষ থেকে আমরা করতে চাই। দ্বিতীয়ত ক্ষতিপূরণ, সেটাও আমরা সংগঠনের পক্ষ থেকে করতে চাই। তৃতীয় যেটা আছে সেটা হলো আন্দোলন, সেটাও সংগঠনের পক্ষ থেকে, এই ফ্রম গ্রুপের পক্ষ থেকে। সুতরাং এই 3টা জনমতের মধ্যে 3টা বিষয়ে যে বিষয়টা সর্বাধিকভাবে সবাই মতামত প্রকাশ করবে সেইটাকেই সামনে নিয়ে আগানো হবে। এটাই শেষ কথা। তবে ছেড়ে দিতে চেয়েছিলাম বিষয়টা 13 তারিখের আন্দোলনের পরে, যেহেতু চূড়ান্ত আন্দোলন বলছিলাম, শেষবারের মতো যা হবে এখানে শেষ। কিছু মানুষ আছে জানেন, যে মানুষগুলোর জন্য খুব কষ্ট হয়, যে মানুষগুলো এতটাই বিশ্বাস, এতটা আস্থা আমাদের উপর করে, যে মানুষ এগুলোর কথা চিন্তা করে ছাড়তে পারি না। অনেকবার ভাবছি এই বিষয়টার থেকে সরে যায়, কিন্তু এই মানুষগুলোর জন্য সরতে পারি না। তো তাদের জন্য আরও একবার চেষ্টা করব, এতটুকু বলতে পারি। সেটা আন্দোলনের মাধ্যমে হোক, সেটা রিভিউ করে হোক, কিংবা ক্ষতিপূরণ মামলা করে হোক, মিনিমাম সময় দিবেন আমাকে, ছেলের পরীক্ষা শেষ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারোর আমি যে কথাগুলো বললাম সেই বিষয়ে আমি একাধিকবার বলি, আপনারা আমার কথাকে বিশ্বাস করতে হবে এমন কোনো নাই। যারা বিশ্বাস করেন না তারা চলে যেতে পারেন, যে কথা বলেন, ঠিক আছে? আর একটা জিনিস হলো, অনেকে অনেক ধরনের কথাগুলো লেখে, আমি কথাগুলো ভালোভাবে করতে পারছি না, কারণ আমার গতকালও গত পরশুদিন আমি চোখ দেখাইছে, চোখের অবস্থাও ভালো না। আমি অত ছোট অক্ষর, সাদা অক্ষরগুলো অত ভালো দেখতে পাই না। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আপনারা যেহেতু আপনারা বলেন 2 গ্রুপ এক হয় না, অমুক 2 গ্রুপ, কিন্তু গতকাল দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক 2 গ্রুপের লোকই কিন্তু একই সাথে একই জায়গায় একই বিষয়ের সিদ্ধান্ত শুনে আসছি। আমির ছিল, নীলিমা চক্রবর্তীও ছিল, জান্নাতুল ফেরদৌসিও ছিল, আশাপুরও ছিল, শাহনাজ পারভীন জনিও ছিল, এবং সেই সাথে শিক্ষক ফেডারেশনের কিছু নেতানেত্রী ছিল, যারা আমাদের নিবন্ধিত শিক্ষক, তারাও কিন্তু ওইখানকার সাক্ষী হিসেবে থেকে গেছে। কতটুকু চেষ্টা করা হয়েছে, কতটুকু আমাদের পক্ষে বলা হয়েছে। আপনারা চাইছিলেন মাঠ পর্যায়ে আন্দোলনে 2 পক্ষ এক হয়ে একটা লড়াই করুক, কিন্তু 2 পক্ষ আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রশাসনিক
তৎপরতা করে, কেউ বলে, কেউ হয়তো বেশি বলে, বাড়াই বলে। ফ্যাক্ট হলো গতকাল আমরা দুই পক্ষ একই জায়গায়, একই সাথে, একই লোকের কাছেই পৌঁছাইছিলাম। আমরা একটু আগে পৌঁছাইছিলাম, তারা একটু পরে পৌঁছাইছিল, কিন্তু যখন বিষয়টা একই সাথে উপস্থাপন হয়েছে, একই সাথে সিদ্ধান্ত জানানো হয়েছে, সুতরাং এইখানে আর আপনাদের দ্বিধামত থাকবে আমার মনে হয় এটা আর থাকার কথা না। ঠিক আছে। আর একটা জিনিস হলো, যারা এখন বলছে আন্দোলন করেন আন্দোলন করেন, আমার ঘাড়ের মধ্যে যন্ত্রণা করতেছে। তো আন্দোলন করেন যারা বলতেছে, এই লোকগুলোই মাঠে ডাকলে পাওয়া যায় না, বাড়িতে বসে মানে উৎসাহ দেয়। এরা হলেন ওই যে দেখছেন না, খেলা হয় আন্তর্জাতিক খেলা, কিছু লোক আছে দেখছেন, এরা খারাপ মানে অনেকে খারাপ ভাবে না, এই লোকগুলো অনেকটা এরকম, ওখানে বিনোদন দেওয়ার জন্য কিছু লোক ওই উৎসাহ, মানে খেলোয়াড়রা যখন খেলা করে সেই উৎসাহ দেওয়ার জন্য ওই নাচে বাজনা বাজায়, দেখছেন। তো আমাদের ওই গ্রুপগুলোতে এরকম কিছু লোকজন আছে যারা জীবনে কোনো দিন এই আন্দোলনের মাঠে আসেনি। তারা কি করে, ওই মানে উঠাই দেয়, বিনোদন দিচ্ছে আমাদের, আছি আন্দোলন ডাকেন, এটা করেন ওইটা করেন, কিন্তু মাঠ পর্যায়ে তাদের আর পাওয়া যায় না। সুতরাং এই টাইপের লোকের কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। সিদ্ধান্ত নেব সেই লোকগুলো যারা মাঠে বারবার আসে, তাদের কথা শোনা হবে। যাই হোক, এই শোনাটা চলবে। আর আপাতত আমি সবাইকে আশা করব, এর মধ্যে অনেক নেতা তৈরি হয়ে গেছে। অনেক নেতা বলতে কি, যারা রিটের কথা বলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, সবাই যে সমান তা তো না। এখনই কিছু লোকজন দাঁড়ায় গেছে যে রিভিউ করব, টাকা তুলব, আমরা টাকা তুলতেছি, এই আমরা এটা করব এটা করব। তো ভাই, আপনারা কি করবেন, শিক্ষিত মানুষ, সেটা হিসাব কিতাব করে করেন। আমাদের কথা হলো, আমরা ওইভাবে আগের থেকে এটাই করব, দেন টাকা করে চিৎকার করতে পারছি না। আমরা যদি সিদ্ধান্ত হয়, জনমত জরিপে যদি উঠে আসে এই বিষয়টা, তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা হবে, কথাবার্তা হবে। তারপর সেটার জন্য আগে সেই জায়গায় খোঁজ নেব, কী বৃত্তান্ত, কীভাবে করা যায়, কাদের মাধ্যম দিয়ে করব, কী পরিমাণ লাগতে পারে, তারপরে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা হবে। ঠিক আছে। আর একটা যে কথাটা অনলাইনে আর একটা কথাও ছিল, সেটা বলা যাবে না, ওইটা হলো, আচ্ছা যাক, ওটা বাদ থাক। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি দেখলাম 3টা বছর প্যানেল আন্দোলন থেকে এই পর্যন্ত 2015 সালের পরিপত্র, আমি মাঝখানে কোন জায়গার একটা পোস্টে, মানে এই গত 13 তারিখের আগে মনে হয় কোন জায়গার পোস্টে লিখছিলাম যে ওই পরিপত্র আমাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে, সেই পরিপত্রটাকে বাতিল করার জন্য একটা আন্দোলন করা উচিত আমাদের। তো তখন আমার বিরুদ্ধে অনেকে বিতর্ক তৈরি হলো, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল যে কেন আমরা তো ওই পরিপত্রের জানা। তখন বিশেষজ্ঞ লোকজন তারা ব্যাখ্যা করতে পারলো, সে কি পরিপত্র বোঝে, সে কোনোদিন পরিপত্র পড়ে শুনে বুঝেছে কি জিনিস? তা আমি বুঝিনি, আমি পরিপত্র বুঝিনি, আমি শুধু দেখছি প্যানেলের থেকে এই পর্যন্ত ওই পরিপত্র দিয়েই আটকানো হচ্ছে আমাদের। এবং গতকালও যতবার বললাম যে আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তির একটা অনুমোদন হয়ে গেছিল, অন্তত সেটা দেন স্যার, বিশেষ বিবেচনা করে এটা দিয়ে দেন আমাকে। এই পরিপত্রের এই 10-1 উপবিধিকেই অ্যাপিলেট ডিভিশন অনুমোদন দিছে, যেটা 71 মামলা, সম্প্রতি যে আপডেট মামলাটা, সেটার রায়টাকে গ্রান্টেড করা হয় সব থেকে বেশি। তো 71 মামলার রায়টাই এখন সবচেয়ে বেশি গ্রান্টেড। এটাকে ধরেই আমাদের নিয়োগ বঞ্চিত করে রাখার কৌশল বহু দিন থেকে চলে আসছে, এখনও চলছে। তো আমরা জানি না এই অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারবো কিনা, তবে আমরা চেষ্টা আরও একবার করব। সবাইকে ধন্যবাদ। আর অন্ততপক্ষে আমাকে কিছুটা সময় দিবেন, আর সঠিক মতামত চিন্তাভাবনা করবেন, কোনটা করতে চান সেই বিষয়ে নিজেরা আগে ভালোভাবে
নিজেরা চিন্তা ভাবনা করবেন, খোঁজখবর নেবেন, কী পাবেন কি পাবেন না, কোনটা করলে কোনটা আসবে। হুজুকে মাতাল হয়েন না। আমার কথা হইলে হেই এটা করে ফেলি, সেটা করে ফেলি, পরে দেখালেন কিছুই নাই, এরকম করেন না। সবাই মিলে চিন্তা করেন। আমার ব্রেন কিন্তু খুব ভালো না, এই যে মাথায় এখনই যন্ত্রণা করছে, ব্রেন খুব খারাপ অবস্থা। কিছু চিন্তা করলে মাথা এমনি যন্ত্রণা করে। আর এমনি আমার তো এমনি ফ্যারেঞ্জাইটিস ল্যারেঞ্জাইটিস সব আছে, বুঝছেন, দুনিয়ার রোগ আছে আমার। এখান থেকে এ পর্যন্ত শুধু রোগে ভরা। ঠিক আছে, তো যাই হোক, সবাই চিন্তা করেন, সবাই ভালো থাকেন আর দোয়া করেন সুস্থ থেকে আপনাদের মাঝে যদি আবারও ফিরতে পারি, মানে কথা বলতে পারি, কাজ করতে পারি, এটুক দোয়া করেন। আর এখন কোনো রকম হুজুকে মাতাল হয়েন না। আমি আপনাদের আবারও বলছি, সময় এবং সুযোগ একটু তৈরি করতে দেন, একটু মিনিমাম 15-16 দিন অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, চুপ করে থাকেন। আমরা এই বিষয়টা একটা জরিপ করি, তারপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব কি করা যায়। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে।